2 3 4 5 6 7 8 9 0 হ্যালো ডিয়ার স্টুডেন্টস, অবশেষে আহ, সেই কাঙ্ক্ষিত বস্তু আমাদের সামনে চলে আসছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই দ্রুত ক্লাসে জয়েন করব, দ্রুত। আলহামদুলিল্লাহ আমরা ক্লাসে ব্যাক করতে পারছি। অবশেষে কারেন্ট চলে আসছে, বিদ্যুৎ। ওকে, গুড 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 গুড। আলহামদুলিল্লাহ 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 আমরা সবাই দ্রুত ক্লাসে জয়েন করি। যে যেখানে ছিলেন, যেখানে আছেন, প্রিয় ভাইরা, যে যেখানে আছেন, যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ক্রাশ আছি আলহামদুলিল্লাহ। আপনি জরুরি কিছু বললে একটু সিরিয়াসলি দ্রুত বলতে হবে। এগুলো ডাজেন্ট ম্যাটার, এগুলো সমস্যা না। ইউ হ্যাভ টু বি রিল্যাক্স ফর গেটিং দ্য no, you should not to feel any tension right now, okay? But at first you have to relax about it. You have to wait for getting this result, inshallah, and you have to ready to serve some mishti, okay? Allah Hafiz. Okay, dear students, uh, আমরা একটু আর্লি জয়েন করবো সবাই। ربنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, আমরা আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমরা ক্লাসে ব্যাক করতে পারছি। আমরা ঠিক যেখানে ছিলাম ওই জায়গাতেই আমরা আসলে স্টার্ট করছি। ওকে, তাহলে বাংলা ব্যাকরণ উদ্ভব, এই জায়গায় দেখেন একটা বইয়ের নাম লিখছি আমি। জাস্ট এই বইটার নাম একটু লিখতে হবে। এই বইটার নাম হচ্ছে বোকা বোকা বোকা। এই বোকা বোকা বোলারিও, বোকা বোলারি, ভোকা বোলারি নাকি আমরা আগে বলতাম বোকা বোলারিও। এই বোকা বোলারিও ইম ইডিওমা, বেঙ্গালি পর্তুগিজ, এটাই ছিল বাংলার প্রথম ব্যাকরণ, বাংলার সবচেয়ে প্রাচীনতম ব্যাকরণ। এইটা হলো সবচেয়ে প্রাচীনতম ব্যাকরণ গ্রন্থ। তাহলে সবচেয়ে প্রাচীনতম বাংলা ব্যাকরণ গ্রন্থ এইটা, সবচেয়ে প্রাচীনতম বাংলা ব্যাকরণ গ্রন্থ। এই বইটা 1743 সালে 1743 সালে পর্তুগালের রাজধানী লিসবন, এই লিসবন হচ্ছে পর্তুগালের রাজধানী। এই পর্তুগালের রাজধানী হচ্ছে লিসবন। এই পর্তুগালের রাজধানী লিসবন থেকে 1743 সালে এই ব্যাকরণ গ্রন্থটা প্রকাশ করা হয়েছিল পর্তুগিজ ভাষায়। কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। দেখেন, বাংলা ব্যাকরণ প্রকাশ হয়েছে পর্তুগিজ ভাষায়।
ওকে, কারণ আমাদের নিজস্ব ভাষায় তখন ব্যাকরণ গ্রন্থ ছিল না, পর্তুগিজ ভাষায় এই গ্রন্থটা সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল। ক্লিয়ার? এইটা মূলত হচ্ছে একটা অভিধান গ্রন্থ। অভিধান মানে কি? এইটা মূলত একটা অভিধান বা ডিকশনারি গ্রন্থ। ডিক TIONARY, ডিকশনারি, যেহেতু এখানে ভোকাবুলারি লেখা আছে, তাই তো? তাহলে দেখেন বাংলার সবচেয়ে প্রাচীনতম ব্যাকরণ মানে যে ব্যাকরণ গ্রন্থটা আছে ওটার নাম হচ্ছে ভোকাবুলারিও ইন ইডিওমা বেঙ্গালি পর্তুগিজ। এটি 1743 সালে লিসবন, পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রকাশিত হয়েছিল এবং এটি পর্তুগিজ ভাষায় প্রকাশ করা হয়েছিল এবং এটা হচ্ছে মূলত একটা অভিধান গ্রন্থ। ঠিক আছে? এবং এই গ্রন্থটা কে প্রকাশ করেছিল? এই গ্রন্থটা প্রকাশ করেছিল, এইটার প্রকাশক কে ছিলেন? এইটার প্রকাশক ছিলেন, এইটার লেখক কে ছিলেন? এইটার প্রকাশক বা লেখক, এইটার লেখক ছিলেন ম্যানুয়েল দা আশুম্পসাও, মানে পাদ্রী ছিলেন। তিনি একজন খ্রিস্টান ধর্মের পাদ্রী ছিলেন, পাদ্রী। এই পাদ্রী, তার নাম হচ্ছে ম্যানুয়েল 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 দা আশুম্পসাও। ঠিক আছে? আশুম্পসাও নামটা লিখবেন, পাদ্রী ম্যানুয়েল দা আশুম্পসাও। এই পর্তুগিজ পাদ্রী ম্যানুয়েল দা আশুম্পসাও 1743 সালে পর্তুগালের রাজধানী লিসবন থেকে বাংলা ব্যাকরণের প্রথম যে গ্রন্থটা ভোকাবুলারিও ইন ইডিওমা বেঙ্গালি পর্তুগিজ, এই বইটা প্রকাশ করেছিলেন। ওকে, হ্যাঁ স্যার কেমন আছেন? আসি ভাই, আলহামদুলিল্লাহ। দিনে মশা রাতে মাছি, এই নিয়ে বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে কি লেখা হয়ে গেছে? ডান লিখবেন। যদি লেখা হয়ে যায় আপনার ডান লিখবেন, ডান লিখবেন ভাই। একটা সময় ছিল কিছুই ছিল না, আমার কিছুই ছিল না, বাট এখন অনেক কিছু আছে। একটা সুন্দর বাসায় থাকি, একটা সুন্দর অফিস আছে, একটা কলেজে চাকরি করি, একটা BCS ক্যাডার, কলেজের আমার হাজার হাজার শত শত স্টুডেন্ট। ওকে, রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন হঠাৎ করে এক স্টুডেন্ট দেখা পায়, মানে এই যে আবেগ, ইমোশন, এর থেকে বড় পাওয়ার কিছু হয় না ভাই। আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উই হ্যাভ টু সে আলহামদুলিল্লাহ। একটা জিনিস মনে রাখতে হবে, হোয়ার এভার ইউ মাইট বি অ্যান্ড উইথ হোয়াট এভার ইউ হ্যাভ টু ট্রাই টু সে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপনাকে বলতেই হবে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন এর বিনিময়ে যদি আমরা পৃথিবীর সমস্ত পানিগুলোকে যদি কালি বানাই দিই আর পৃথিবীর সমস্ত গাছকে যদি কলম বানাই, যদি আমরা আল্লাহর প্রশংসা লিখি, তাহলে এই একমাত্র আল্লাহ তাআলা সৃষ্টিকর্তার প্রশংসা আমরা লিখে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা, আল্লাহ 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 আল্লাহ, তুমি আমাদেরকে অনেক ভালো রেখেছো আল্লাহ। ওকে প্রিয় ভাইরা, থ্যাংক ইউ সো মাচ। এটা লেখা হয়েছে। এরপরে আপনারা আরেকটা বইয়ের নাম লিখবেন। এই বইটার নাম হচ্ছে এ গ্রামার অফ দ্য বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ। আরেকটা বইয়ের নাম লিখবেন এইভাবে, এ গ্রামার অফ দ্য বেঙ্গালি এ গ্রামার অফ দ্য বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ, এটা লিখবেন, এ গ্রামার অফ দ্য বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ। এইটা আরেকটা বই, মানে বাংলা ব্যাকরণের প্রথমটা হচ্ছে ভোকাবুলারিও ইডিওমা বেঙ্গালি পর্তুগিজ, অ্যান্ড দ্বিতীয় স্টেপটা হচ্ছে আমরা উদ্ভব পড়তেছি এই গ্রামার অফ দ্য বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ। এই বইটা হচ্ছে বাংলা ভাষার প্রথম আদর্শ ব্যাকরণ। লেখেন, বাংলা ভাষার প্রথম আদর্শ কি ব্যাকরণ? আদর্শ ব্যাকরণ। বাংলা ভাষার প্রথম আদর্শ ব্যাকরণ হচ্ছে এই গ্রামার অফ দ্য বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ, এইটা। এবং এইটা প্রকাশিত হয়েছিল 1778 সালে। কত সালে? 1778 সালে। ওকে, এবং এইটা প্রকাশ করেছিলেন কে? NB হ্যালহেড। প্রিয় ভাইয়েরা, একটা জিনিস মনে রাখবেন, এই যে ক্লাসটা আমরা করছি, এই ক্লাস থেকে কিন্তু প্রশ্ন কমন আসবে। NB দেখেন, এনতে হচ্ছে ন্যাথানিয়াল, কি নাম? এমতে হচ্ছে নাথানিয়াল।
বিতে হচ্ছে ব্রাসি, বিতে হচ্ছে ব্রাসি, নাথানিয়াল ব্রাসি হ্যালহেড 1778 সালে ইংরেজি ভাষায় এই ব্যাকরণ গ্রন্থটি প্রকাশ করেছিলেন। ক্লিয়ার? আদর্শ ব্যাকরণ, হ্যাঁ এটাই ছিল আদর্শ ব্যাকরণ। আর ব্যাকরণ বানানে অবশ্যই মূর্ধন্য ন হবে, মূর্ধন্য ন, এটা অবশ্যই মূর্ধন্য ন, অবশ্যই ব্যাকরণ বানানে সবসময় কি হবে? মূর্ধন্য ন হবে। দন্তন্য না মূর্ধন্য, কেউ আসল জানে না কোনটা আসল মন, কান্দে না রে দুই চক্ষু, কান্দে রে দুই নয়ন। আহ আহ মহুয়া, দুই নয়ন কান্দে। ওকে, ক্লিয়ার? এরপরে গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এরপরে হচ্ছে আচ্ছা, এইটা এইটা হুগলি থেকে প্রকাশ করা হয়েছিল। এই বইটা কোথা থেকে প্রকাশ করা হয়েছিল? হুগলি থেকে। হুগলি, কোথা থেকে প্রকাশ করা হয়েছিল? হুগলি। এবং এই হুগলির যে ছাপাখানা ছিল, এই ছাপাখানার যে প্রতিষ্ঠাতা ছিলেন চার্লস উইলকিন্স। চার্লস উইলকিন্স, এই চার্লস উইলকিন্স প্রতিষ্ঠিত হুগলির ছাপাখানা থেকে 1778 সালে বাংলা ভাষার প্রথম আদর্শ ব্যাকরণ, এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ প্রকাশিত হয়েছিল। ক্লিয়ার? এইটা একেবারে মাথার ভিতরে ঢুকাই দিতে হবে ভাই। মাথার ভিতরে যে জায়গাগুলো আছে, স্পেসগুলো আছে, এগুলোতে ঢুকাই দেন। আর যেগুলো যে মানে যতগুলো অচিন্তা কুচিন্তা আছে, ঠিক আছে, এগুলোকে কিন্তু বের করে দিতে, আউট করে দিতে হবে। হ্যাঁ, সব আমরা কি করি, আমরা আমরা নিজের খবর রাখি না, অথচ আমরা অন্যের খবর নেই, তাই না? জানু পাখি ময়না খাইছো, তুমি সকালে খাইছো, দুপুরে খাইছো, রাতে খাইছো, তুমি খাচ্ছ না কেন? ভাই এই সব জানু পাখি মায়না কিন্তু থাকবে না যদি আপনার কোনো কেরিয়ার না থাকে, এটা মনে রাখেন। সাহিব স্যার যে কথা, আপাতত সাদিয়া বাদ পড়া শুরু। হ্যাঁ, সাদিয়া চলবে না। কিসের সাদিয়া ভাই? এই পৃথিবীতে সাদিয়া বলে কোনো শব্দ আছে নাকি? সাদিয়া হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, ঠিক আছে? আমরা বলছিলাম না যে সাদিয়া, সাদিয়া অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে ওকে প্রিয় ভাইরা, এবার আসেন। বিশ্বাস করলাম, হ্যাঁ বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করতেই হবে। চোখেরও আড়াল হলে, এবার লেখেন গৌরীয় ব্যাকরণ। গৌরীয়, গৌরীয় ব্যাকরণ, ব্যাকরণ। গৌরীয় ব্যাকরণ হচ্ছে বাঙালি রচিত, বাঙালি রচিত, বাঙালি রচিত বাংলা ভাষায়, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম ব্যাকরণ, প্রথম ব্যাকরণ গ্রন্থ, বাঙালি রচিত বাংলা ভাষায় প্রকাশিত প্রথম ব্যাকরণ গ্রন্থ হচ্ছে এই গৌড়ীয় ব্যাকরণ। ক্লিয়ার? এটা প্রথমত ইংলিশে প্রকাশ করা হয়েছিল, ইংলিশে, ইংরেজিতে প্রকাশ হয়েছিল এটা, এই ব্যাকরণটা, ঠিক আছে? এই ব্যাকরণ বইটা 1826 সালে এই গৌড়ীয় ব্যাকরণটা ইংরেজিতে প্রকাশ হয়েছিল, ইংরেজি ভাষায়। পরবর্তীতে 1833 সালে এই ইংরেজি ভাষা থেকে এটা বাংলা ভাষায় প্রকাশ করা হয়। তাহলে এই বাংলা ভাষায় রচিত প্রথম যে ব্যাকরণ গ্রন্থ গৌড়ীয় ব্যাকরণ, এই ব্যাকরণ প্রকাশ করেছিলেন রাজা রামমোহন। ক্লিয়ার? আমি যেভাবে নোট করে পড়াই দিচ্ছি, এই নোটটা সুন্দর করে রাখবেন। লেখা হয়ে গেলে ডান লিখবেন। ইফ ইউ হ্যাভ কমপ্লিটেড প্লিজ রাইট ডান। না কান্দে না হাসে চন্দা, নাহি বলে বাণী, আসিল সুন্দরী কন্যা হইল পাশানি। আহা মহুয়া।
ওকে, তাহলে একটা কোশ্চেন দিয়ে দিই, কোশ্চেনটা হচ্ছে বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থ কোনটি? ক নাম্বার হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ, খ নাম্বার হচ্ছে ব্যাকরণ কৌমুদী, গ নাম্বার হচ্ছে ব্যাকরণ মঞ্জুরি, গৌড়ীয় ব্যাকরণ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ. ওকে, হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, ওকে থ্যাংক ইউ সো মাচ। সবাই বলছে গৌড়ীয় ব্যাকরণ, গৌড়ীয় ব্যাকরণ, হ্যাঁ 1826 সালে ইংরেজি, 1833 সালে বাংলায়। ক্লিয়ার? ওকে, এবার আসেন গুরুত্বপূর্ণ, এবার টপিকসটা দিবেন হচ্ছে গুরুত্বপূর্ণ কয়েকটি ব্যাকরণ গ্রন্থ, এইটা হবে টপিকস। গুরুত্বপূর্ণ কয়েকটি ব্যাকরণ গ্রন্থ, এটা হবে টপিকসের নাম, ঠিক আছে? তাহলে এক পাশে দিবেন হচ্ছে ব্যাকরণ, আর এক পাশে দিবেন হচ্ছে রচয়িতার নাম। এই পাশে ব্যাকরণের নাম, এই পাশে হচ্ছে রচয়িতার নাম। ক্লিয়ার? তাহলে আমরা দেই হচ্ছে এ গ্রামার অফ দ্য বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ, দুইটা ব্যাকরণ গ্রন্থ আছে। একটা হলো NB হ্যালেট প্রকাশ করেছে, আর একটা প্রকাশ করেছে উইলিয়াম কেরি, ঠিক আছে? তাহলে এ গ্রামার অফ দ্য বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ দুইজনে প্রকাশ করেছে। প্রথমটা হচ্ছে 1778 সালে NB হ্যালেট, আর একটা হচ্ছে উইলিয়াম কেরি, এ গ্রামার অফ দ্য বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ 1801 সালে। তাহলে আমরা লিখবো হচ্ছে এক নাম্বার দিব এ গ্রামার অফ দ্য বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ, এই গ্রামার অফ দ্য বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ এইটা 1801 সালে প্রকাশিত হয়েছিল, ঠিক আছে? এইটা প্রকাশ করেছেন কে? উইলিয়াম কেরি। ক্লিয়ার? উইলিয়াম কেরি। তাহলে উইলিয়াম কেরির বইয়ের নাম হচ্ছে একই রকম নাম, জাস্ট মনে রাখবেন, এটা লিখে ফেলেন। ওকে, এরপরে হচ্ছে ব্যাকরণ কৌমুদী, এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ডিয়ার স্টুডেন্ট, একটা জিনিস মনে রাখবেন, যা পড়বেন মনের ভিতরে এবং পেটের ভিতরে ঢুকাবেন, কারণ কোনো কিছু বাদ দেওয়া যাবে না। কোথা থেকে প্রশ্ন আসবে বলা মুশকিল। আমি আপনাদেরকে একেবারে বেসিক থেকে কোনো জায়গায় কোনো মিস হবে না, পরীক্ষায় যেখান থেকে আসতে পারে ওই জায়গাটায় নক দিচ্ছি, কোনো জায়গা আমি মিস করছি না। আপনারা পড়বেন, কারণ বেশি করে পড়ার চেষ্টা করবেন।
আমি যখন বিসিএস প্রিপারেশন নিতাম তখন আমি সবগুলো নোট করতাম, প্রতিটা জিনিস, রবি ঠাকুরের সমস্ত কাব্যের নাম মুখস্থ করতাম। কারণ বিসিএস পরীক্ষায় যদি আসে নিচের কোনটি রবি ঠাকুরের কাব্য নয়, রবি ঠাকুর 56টা কাব্যগ্রন্থ রচনা করেছে, তাহলে এখন যদি পরীক্ষায় আসে নিচের কোনটি রবি ঠাকুরের কাব্য নয়, এটা কিভাবে পারবেন? এইটা পারার জন্য আপনাকে আমার সাথে প্র্যাকটিস করতে হবে। কি প্র্যাকটিস? দেখেন আমি বলে দিচ্ছি, আপনাদের শুনেন, 1 মিনিটের মধ্যে 30 সেকেন্ড লাগবে। বলাকা চিত্রা ও মানুষী তাদের বান্ধবী কল্পনা মহুয়া শ্যামলীকে ডেকে বানুসী ও ঠাকুরের জন্মদিনে সোনার তরী খেয়াচরে গীতাঞ্জলি ও সন্ধ্যা গীতের শেষ লেখা নবজাতকের কাছে নৈবেদ্য করলেন। এদিকে চৈতালি বিচিত্রা ও পুবালি তাদের বান্ধবী সেজুতি বিতিকা ও প্রহাসিনী প্রান্তিক স্মরণে খাপছাড়া হয়ে কথা কাহিনী ছড়া ও ছবি দিয়ে প্রকৃতির প্রতিশোধ নেওয়ার জন্য বনফুলের বাগানে গীতিমল্ল বর্ণনা করে। তাই দেখে পটুপুত্র শেষ সপ্তক শিশুকে রোগসজ্জা থেকে আরোগ্যের জন্য আকাশ প্রদীপ উৎসর্গ করে। মানে এর ভিতরে রবি ঠাকুরের 56টা কাব্যগ্রন্থের নামে আছে। এখন যদি অপশন পরীক্ষা আসে নিচের কোনটি রবি ঠাকুরের কাব্য হয় অথবা নয়, এই প্রশ্নের উত্তর করা অবশ্যই সম্ভব, কারণ এখানে মিস হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি এইভাবেই পড়তাম, কারণ আমার স্বপ্নই ছিল বিশেষ কাটার হওয়া, এই জন্য আমি কোনো কিছু বাদ রাখি নাই। এবং আপনারা জানেন যে আমি ঠিক এইভাবে করে বাংলা সাহিত্যের একটা বই রচনা করেছি। অর্থাৎ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বইটা বাংলা সাহিত্যের বাজারে যদি আপনারা পারেন, বাংলা সাহিত্যের এই বাংলাদেশের যতগুলো সাহিত্যের বই আছে সব থেকে আমি মনে করি সবচেয়ে সেরা বইটা। কারণ এই বইয়ে এমন কোনো সাহিত্যিক নাই যার টেকনিকগুলো এখানে দেওয়া নাই। প্রতিটা টেকনিক দেওয়া আছে, প্রতিটা টেকনিক দেওয়া আছে। এটা অসাধারণ একটা বই। এগুলো আমি নিজে নিজে বানাইতাম, প্রতিটা টেকনিক আমি নিজে নিজে বানায় টানায় নোট করতাম। সেই নোটটা পরবর্তীতে আলহামদুলিল্লাহ এই বইটাতে রূপ দেওয়া হয়েছে, সাহিত্যগুরু। আলহামদুলিল্লাহ এটি সারা বাংলাদেশে সব থেকে জনপ্রিয় একটা বই আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো জানেন না, আমি আপনাদেরকে বলি নাই, এই সাহিত্যগুরু বইটা আমারই লেখা, এবং এই বইটা বাংলাদেশের একটা মোস্ট ওয়ান্টেড সাহিত্যের বই আর কি। প্রচুর পরিমাণে এই বইটা বিক্রি হয় আলহামদুলিল্লাহ। ওকে, এইটার প্রাইস হচ্ছে 220 টাকা, মাত্র 220 টাকা দাম। আপনার চাইলে আপনার হয়তো অনেকেই বলবেন স্যার আমাদের কাছে বই বিক্রি করছে না। আমি ভাই আপনার কাছে বই বিক্রি করবো না, আমার বই আপনাদের নেওয়ার দরকার নেই। আমার বই বছরে যেগুলো বিক্রি হয় আলহামদুলিল্লাহ এটা অনেক অনেক, ঠিক আছে? যদি আপনাদের দরকার হয় আপনারা নিতে পারেন। এটা বইয়ের প্রাইস হচ্ছে মাত্র 220 টাকা। ওকে ওকে, এবার আমরা চলে আসি হচ্ছে আমাদের ক্লাসে চলে আসি। খুব শীঘ্রই আমাদের এটা ব্যাকরণ গুরু চলে আসতেছে। ব্যাকরণ গুরু এটা হলো সাহিত্য গুরু পার্ট। ওকে, এটা সাহিত্য গুরু মানে এইখানে বাংলা সাহিত্যের 120 জন সাহিত্যিকের গান, গল্প, উপন্যাস, ছোট গল্প, জীবনী অত্যন্ত চমৎকারভাবে টেকনিকের মাধ্যমে তুলে ধরা হয়েছে। মাঝে মাঝে আমি 2টা ভিডিও দেই, আপনারা জানেন আলহামদুলিল্লাহ। ওকে, এটা ভাই আপনার ইচ্ছা, আমি আপনাকে বলছি আমি যা পড়াচ্ছি ওটাই পড়লেই হবে, ঠিক আছে? 100% হবে। তবে পড়ার তো শেষ নাই, আপনি যদি চান পড়তে চান ওকে। আর এরকম যদি একটা সুন্দর একটা বই আপনাদের সাথে থাকে, আমি তো মনে করি যে কিসের সাদিয়া নাদিয়া ময়না পাখি টুকটুকি ভাই, আমার কাছে মনে হয় যে এই বইটা যদি আমার কাছে থাকতো বা আমার পাশে থাকে, এটাই হচ্ছে আমার সবচেয়ে। একটা জিনিস মনে রাখবেন, রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ দুটো ঘোলাটে হয়ে যাবে, প্রিয়তমা সাদিয়ার কালো চোখ দুটো ঘোলাটে হয়ে যাবে, কিন্তু বইখানি অনন্ত যৌবন। এই বইয়ের যৌবন কখনই শেষ হবে না ইনশাল্লাহ। ওকে, ব্যাকরণ গুরু বইটা আচ্ছা লোকাল মার্কেটে পাওয়া যাবে কিনা? এই বইটা যা ছিল, আমাদের যে কপিগুলো ছিল কপিগুলো শেষ হয়ে গেছে। এখন আমাদের কিছু কপি আছে যেগুলো লাইব্রেরি চাচ্ছে, আমরা দিচ্ছি না। বাট আমাদের কিছু নিজস্ব স্টুডেন্ট প্রতিদিনেই এখান থেকে অর্ডার হয়। আপনারা জানেন যে আমাদের 1 সেট বই আছে, 5টা বই প্রতিদিন আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ অর্ডার আসে, এখান থেকে আমরা সেল দিচ্ছি আর কি। আর হয়তো খুব শীঘ্রই আমরা আবারও সারা বাংলাদেশের সকল লাইব্রেরিতে ইনশাল্লাহ দিয়ে দিব। ওকে, ক্লিয়ার? তাহলে এরপরে আসেন ব্যাকরণ। এরপরে লেখেন হচ্ছে বাঙ্গালা ব্যাকরণ। কি ব্যাকরণ? বাঙ্গালা ব্যাকরণ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ,
শুনেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে আপনার সাইফ স্যারের এক্স গার্লফ্রেন্ড ছিল সাদিয়া, আর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে আপনাদের সাইফ স্যারের গার্লফ্রেন্ড ছিল নাদিয়া। বুঝতে পারছেন? এর ভিতরে ডক্টর এনামুল হক বলছেন যে না, সাইফ স্যারের গার্লফ্রেন্ড সাদিয়া নাদিয়া কেউ ছিল না, সাইফ স্যারের গার্লফ্রেন্ড ছিল হচ্ছে কি বলেন মহুয়া। ঠিক আছে, এটাই হলো কাহিনী। বুঝতে পারছেন? এখন এর মধ্যে আব্দুল হাই আবার যোগ করছে না, সাইফ স্যারের সাদিয়া নাদিয়া মহুয়া কেউ ছিল না, সাইফ স্যারের গার্লফ্রেন্ড ছিল, সেটার নাম ছিল বিসিএস। ওকে, এই হলো অবস্থা, কন্ডিশন। হ্যাঁ, ওকে, এটা লেখা হয়ে গেছে তাই তো? আরও লিখতে থাকেন, আরও লিখতে হবে। এরপরে হচ্ছে ব্যাকরণ মঞ্জুরি, একটা বইয়ের নাম হচ্ছে ব্যাকরণ মঞ্জুরি। এটা হলো ডক্টর এনামুল হক। এনামুল হক বাংলা ব্যাকরণের যত কাহিনী সবগুলোতে ডক্টর শহীদুল্লাহ, সুনীতি কুমার চট্টোপাধ্যায় এদের মধ্যে ঝগড়া। বুঝতে পারছেন? এই হলো অবস্থা। জোশ ছিল। আচ্ছা জিএম গুলো, থ্যাংক ইউ সো মাচ। ওকে স্যার, পাশেরটা দেখা যাচ্ছে না স্ক্রিনে। আচ্ছা ওকে ভাই, আমি দেখতেছি, দেখার ট্রাই করছি যে কোনটা দেখা যাচ্ছে না। ওকে, আচ্ছা এবার দেখা যাওয়ার কথা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে ব্যাকরণ মঞ্জুরি, মঞ্জুরি এটা হলো ব্যাকরণ মঞ্জুরি। ক্লিয়ার? ডক্টর এনামুল হক। ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ, আরেকটা লেখেন, ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ। এই বইটার রচয়িতা হচ্ছে, এটা পরীক্ষায় বারবার আসে, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ক্লিয়ার? আচ্ছা, আমাদের সাথে হাফেজ মোহাম্মদ মুন্নাফ ভাই বলছেন আপনার সাথে দেখা করতে হবে। আম ফ্রম লাহিরি মোহন। ওকে, উল্লাপাড়া, থ্যাংক ইউ সো মাচ, ইউর কর্ডিয়াল ওয়েলকাম। প্লিজ চলে আসেন উল্লাপাড়ায়। এবার আসেন, কাজ অভিনব ব্যাকরণ নামে একটা বই আছে। কি ব্যাকরণ? অভিনব ব্যাকরণ। এই বইটাও পরীক্ষায় আসে, অভিনব ব্যাকরণ। এই অভিনব ব্যাকরণ বইটা লিখছে কাজী দীন মোহাম্মদ। কাজী দীন মোহাম্মদ, ঠিক আছে? কাজী দীন মোহাম্মদ, অভিনব ব্যাকরণ। ওকে প্রিয় ভাইরা, কাজী দীন মোহাম্মদ আর সুকুমার সেন মিলে, দুইজন মিলে লিখছে এটা। সুকুমার সেন আর কাজী দীন মোহাম্মদ। ক্লিয়ার? ইয়া জাইনান নিসাইল আলামিন আজিবি দুআই মা শুকি বিনাকিল গরিবি কাতাবতু কিতাবি মা উকিমু হুরফাতান লিশিদ্দাতি ওয়ালি লাউ আবসারতানি মা রাফাতানি লিতুলিন নুহবি। আরবি কবিতা ভাই, আরবি কবিতা মাঝে মাঝে পড়ি, এত মজা লাগে আরবি কবিতা, এত মজা লাগে। এই কবিতাটা যদি আমি একবার কাউকে শোনাইতে পারতাম, সে পাগল হয়ে যেত। ওকে প্রিয় ভাইরা, এবার আসেন হচ্ছে ব্যাকরণে আলোচ্য বিষয়। এটা থেকে পরীক্ষায় আসে ব্যাকরণের আলোচ্য বিষয়, আলোচ্য বিষয়, ব্যাকরণের আলোচ্য বিষয় লেখেন। সবসময় পুরো ক্লাস করে শেষ করবেন, মানে অনেকেই দেখি যে অনেকেই আবার চলে যায়, একটু পরে হয়তো কোনো কাজ থাকে, ক্লাস শেষ করে যাবেন। ঠিক আছে? লেখেন ব্যাকরণের আলোচ্য বিষয় লেখেন। আচ্ছা, এই পৃথিবীতে যতগুলো ব্যাকরণ আছে, সকল ব্যাকরণের আলোচ্য বিষয় 4টা। সব ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা? 4টা। সব ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা? 4টা। একটা হচ্ছে ধ্বনিতত্ত্ব, ধ্বনি, ঠিক আছে? এটাকে ইংলিশে বলে ফনোলজি। 2 নাম্বার হচ্ছে
শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, রূপতত্ত্ব এইটাকে বলে মরফোলজি। মরফোলজি, এটা হচ্ছে মরফোলজি, ঠিক আছে। এবার আসেন 3 নম্বর হচ্ছে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব এটার আরেকটা নাম হচ্ছে পদক্রম। এইটার ইংরেজি হচ্ছে সিনট্যাক্স। ক্লিয়ার? আর 4 নাম্বারটা হচ্ছে অর্থতত্ত্ব। এটার অর্থ হচ্ছে সিমেন্টিক্স, SEMANTICS, সিমেন্টিক্স। وجينا النساء إلى لمين جيبي دعاء ما شكي برنبر الغريبي كتبت كتابي ما أكيب هرفة لشدة ولي لو أبصرتني ما عرفتني لتون النهبي। ডিয়ার স্টুডেন্টস, আপাতত কোনো ব্যাকরণ বই কিনতে হবে না, আমাদের যে ব্যাকরণের যে কাজটা করতেছি এই বইটা নেন, তাহলে আপনার পড়ার সাথে একটা মিল থাকবে, একেবারে হুবহু নোটটা পেয়ে যাবেন, ঠিক আছে। আপাতত ক্লাসটাই করেন। তাহলে প্রতিটা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা? এই 4টা থেকে একটা প্রশ্ন কমন আসবে, ঠিক আছে। ধ্বনিতত্ত্বের ইংরেজি কি? ফোনোলজি। শব্দতত্ত্বের ইংরেজি কি? মরফোলজি। বাক্যতত্ত্বের ইংরেজি কি? সিনট্যাক্স। অর্থতত্ত্বের ইংরেজি কি? সিমান্টিক্স। এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। শব্দতত্ত্ব, রূপতত্ত্ব একই জিনিস। ক্লিয়ার? ওকে। এবার আসেন একটা প্রশ্ন দেয়, একটা কোশ্চেন দেখেন তো। এই প্রশ্নটা সিনট্যাক্স মানে কি? সেন্টেন্স বিল্ডিং, সেন্টেন্স কারেকশন, মিনিং অফ সেন্টেন্স, কি হবে বলেন? এই 3টার মধ্যে বলেন। সিনট্যাক্স মানে কি? সিনট্যাক্স মানে কি? সেন্টেন্স বিল্ডিং, সেন্টেন্স কারেকশন, নাকি সেন্টেন্স মিনিং অফ সেন্টেন্স? কি হবে? এ মে বি, হ্যাঁ এ মে বি। দেখি কারা কারা এটা পারে। তাহলে সেন্টেন্স মানে হলো বাক্য। বাক্যতত্ত্ব মানে কি? বাক্য যেখানে গঠন হয়। বিল্ডিং মানে কি? বাক্য গঠন। তাহলে বাক্য গঠন এটি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সিনট্যাক্সে। কোথায় হয়? এটা ইংলিশ গ্রামারেও এই প্রশ্নটা বারবার পরীক্ষায় আসে, এই প্রশ্নটা। ক্লিয়ার? আর একটা কোশ্চেন দেই, বাক্যের পদবিন্যাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? বাক্যতত্ত্ব, শব্দতত্ত্ব, রূপতত্ত্ব, অর্থতত্ত্ব।
এইখান থেকে প্রতিবারই প্রশ্ন কমন আসে বারবার, ঠিক আছে? কোন তত্ত্বের আলোচ্য বিষয় কোনটা? দেখেন, 1 নাম্বার ছিল কি ধ্বনি তত্ত্ব, তাই তো? 1 নাম্বারে ছিল ধ্বনি তত্ত্ব। এই ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় কোনগুলো কোনগুলো? ধ্বনি সংক্রান্ত সবগুলো ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। এটা কি পড়ার দরকার আছে? এটা পড়ার দরকার নেই, জাস্ট মনে রাখবেন যেখানে ধ্বনি ওটাই ধ্বনি তত্ত্ব। ধ্বনি মানেই হচ্ছে ধ্বনি তত্ত্ব, এটা মনে রাখবেন। ধ্বনি মানে কি? ধ্বনি মানে হচ্ছে ধ্বনি তত্ত্ব। এখন যদি পরীক্ষায় আসে যে ধ্বনি তত্ত্বের ব্যতিক্রম আলোচ্য বিষয় কোনটা কোনটা, 1 নাম্বার হচ্ছে নত্ব বিধান। 1 নাম্বার হচ্ছে নত্ব বিধান, 2 নাম্বার হচ্ছে সত্য বিধান। এই প্রশ্ন যদি পরীক্ষায় কমন আসে, প্রশ্নের মধ্যে সাইফ স্যারের ছবি কিন্তু ভেসে উঠবে। 3 নাম্বার হচ্ছে সন্ধি। এই সন্ধি 3টা জিনিস মনে রাখবেন, একেবারে ঢুকায় রাখেন। এই 3টা জিনিস ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। কোন তত্ত্বে? ধ্বনি তত্ত্বে আলোচিত হয় 3টা জিনিস ধ্বনি তত্ত্বে, জাস্ট মনে রাখবেন নত্ব, সত্য আর সন্ধি। নত্ব, সত্য, সন্ধি ধ্বনি তত্ত্বে। আর ধ্বনি সংক্রান্ত যা কিছু আছে, ধ্বনির পরিবর্তন, ধ্বনির গঠন, ঠিক আছে, ধ্বনির অর্থ, এই সবগুলো ধ্বনি তত্ত্ব। বুঝতে পারছেন? ধ্বনি মানে ধ্বনি, কিন্তু ব্যতিক্রম হচ্ছে নত্যবিধান, সত্যবিধান আর কি সন্ধি। ক্লিয়ার? বুঝতে পারছেন তো? লেখেন লেখেন, দ্রুত লেখেন। ক্লিয়ার? এরপরে এর হচ্ছে শব্দ তত্ত্ব বা রূপতত্ত্ব। শব্দ তত্ত্ব বা রূপতত্ত্ব। এই শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের যে সকল আলোচ্য বিষয় আছে, এগুলো সব যেগুলো শব্দ গঠন করে, আমরা যত প্রক্রিয়ায় শব্দ গঠন করতে পারি তাহলে সেটা শব্দতত্ত্ব হবে। আচ্ছা বলেন তো, উপসর্গ, উপসর্গ দিয়ে কি শব্দ গঠন হয় না? উপসর্গ দিয়ে কি শব্দ গঠন হয় না? যেমন প্র, পর, অপ, অভি, সম, অনু, নি, অভি, অব্বি, নিরতি, দূরসু, উৎপ্রতি, উপ, পরিয়পি, দরকার, কম না, বরবত, ববি, নিমফি, আম, খাস, লাগর, খায়ের, ও, অঘা, অজওয়ানা, আ, আর, আন, আপ, ইতি, উনা, কত, কুনি, পাতি, বিভর, রাম, হাসু, শ্বাস। তার মানে যদি আমরা বলি কু, কু যদি বলি, তাহলে এই কুটা হচ্ছে একটা উপসর্গ, তাই না? কু। এখন কু যদি আমরা এখানে একটা নীতি দিয়ে দেই, তাহলে কি হলো? কুনীতি, তাই কিনা? কুনীতি হলো না? তাহলে এই যে উপসর্গ কি করে? শব্দ গঠনের ক্ষেত্রে হেল্প করে। তার মানে যে সকল প্রক্রিয়ায় আমরা শব্দ গঠন করতে পারি, যেমন কাজ, এই কাজের আগে যদি আমরা একটা অ দিয়ে দেই তাহলে কি দেয়? তাহলে কি হয়? অকাজ। তাহলে এটা একটা নতুন শব্দ হলো। তাহলে এই উপসর্গটা কি করে? শব্দতত্ত্বে আলোচিত হয়। এবার দেখেন শব্দতত্ত্ব। এরপরে হচ্ছে প্রকৃতি প্রত্যয় দিয়ে আমরা কি করি? শব্দ গঠন করি না? প্রকৃতি প্রত্যয় দিয়ে আমরা কি করি? শব্দ গঠন করি কিনা? এটা দিয়ে শব্দ তত্ত্বে আলোচিত হয় প্রকৃতি প্রত্যয়, ঠিক আছে? এরপরে দেখেন তো সমাস দিয়ে কি আমরা শব্দ গঠন করি কিনা? সমাস, যেমন হচ্ছে মহানবী, মহান যে নবী, তাহলে এটা কি আমরা কি শব্দ গঠন করলাম কিনা? মহানবী একটা শব্দ না? মহানবী। তাহলে এই যে সমাস হচ্ছে শব্দতত্ত্বে আলোচিত হয়। এরপরে লিঙ্গ, এই লিঙ্গ দিয়ে আমরা কি শব্দ গঠন করি কিনা? তাহলে এটা কোন তত্ত্বে আলোচিত হবে? শব্দতত্ত্বে, ঠিক আছে? এরপরে বচন, বচনে কোন অংশ আলোচিত হবে? শব্দতত্ত্বে। তারপরে হচ্ছে উপসর্গ তো হয়ে গেল। এই জিনিসগুলো একটু মনে রাখবেন, ঠিক আছে? আগে কারকটা এখানে ছিল, কারক আগে শব্দতত্ত্বে ব্যবহার হতো, কিন্তু কারক নতুন ব্যাকরণে যেটা আছে, নবম দশমে যে নতুন ব্যাকরণ, এই ব্যাকরণে কারকটাকে বাক্যতত্ত্বে আলোচনা করা হয়েছে। কি তত্ত্বে? বাক্যতত্ত্বে। তাহলে এবার আসি আমরা বাক্যতত্ত্বে কি কি আলোচনা হয়। তাহলে বাক্য গঠনের ক্ষেত্রে কি কি ব্যবহার করি আমরা? আমরা কারক দিয়ে বাক্য গঠন করি। আগে ছিল শব্দ, এখন কারক দিয়ে বাক্য গঠন করে। যেমন আমরা যদি বলি আকাশে তো রাখি নাই মোর উড়িবার ইতিহাস,
এটা একটা বাক্য হয়। তারপরে যদি বলি বসন্ত বাতাসে গো সখী বসন্ত বাতাসে, তোমার বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সই গো বসন্ত বাতাসে, মানে এটা বাক্য, বাট কারক নির্ণয় করি আমরা একটা বাক্য থেকে, ঠিক আছে? ক্লিয়ার? বসন্ত বাতাসে গো সখী বসন্ত বাতাসে, তোমার বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সই গো মহুয়া, তোমার বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে। ওকে, বাক্য তত্ত্বে কারক। আর একটা হচ্ছে, আর কি কি হয়, এক নাম্বার হচ্ছে কারক জ্যোতি চিহ্ন, জ্যোতি, জ্যোতি সেদ বিরাম, এই বিরাম চিহ্নগুলো আমরা বাক্যে ব্যবহার করে থাকি। কারক জ্যোতি সেদ বিরাম চিহ্ন, এগুলো একটু লিখে নেন। আর বাক্য সংক্রান্ত যা কিছু আছে সব, বাক্যের গঠন, বাক্যের সংযোজন, বাক্যের বিযোজন, ঠিক আছে, বাক্যের পদবিন্যাস, এগুলো কি বাক্য তত্ত্ব, বাট এগুলো আমাদের পড়ার দরকার নেই, এগুলো আমরা দেখেই বুঝতে পারবো সেটি বাক্য তত্ত্বে ব্যবহার হয়। ওকে, এবার আসেন হচ্ছে অর্থতত্ত্ব। অর্থতত্ত্বে আলোচিত হয় অর্থ সংক্রান্ত যা কিছু আছে, জাস্ট লিখবেন অর্থ সংক্রান্ত যা কিছু আছে সব অর্থতত্ত্বে ব্যবহার হয়, ঠিক আছে? যেমন কি কি হবে, ধরেন শব্দের অর্থ বিচার, বাক্যের অর্থ বিচার, মানে অর্থ থাকলেই সেটা অর্থতত্ত্ব। ক্লিয়ার? এবার একটা কোশ্চেন দিই আমরা। হ্যাঁ, একজন কমেন্ট করছে যে এই প্রথমবার এত সুন্দর করে এই টপিকসটা আলোচনা করলাম, বুঝলাম আর কি। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তানজিলা আহমেদ, প্রিয় বোন আমার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, দ্যাটস মাই প্লেজার, আলহামদুলিল্লাহ। তাহলে একটা কোশ্চেন দেই, কোশ্চেনটা হলো জ্যোতি চিহ্ন, এই জ্যোতি চিহ্ন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, এটা কমেন্ট করেন সবাই। জ্যোতি চিহ্ন, হ্যাঁ, জ্যোতি চিহ্ন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? বাক্য তত্ত্বে, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ ক্লাস সামিয়া ইসলাম, অসাধারণ পরিবেশনা স্যার। ওকে স্যার, আবারও নেট প্রবলেম, ক্লিয়ার স্যার, ধন্যবাদ। এই প্রথম এত বিরাম চিহ্ন, হ্যাঁ, ওকে গুড। এইখান থেকে আসবেই ভাই, এই জায়গা থেকে প্রশ্ন আসবেই, কারণ আমি আপনাদেরকে যে টপিকগুলো সিলেক্ট করে দিয়েছি, আপনারা দেখবেন অনেকের লেকচার প্ল্যান, অনেকে যারা পড়ায় যেভাবে, আমি জাস্ট, আপনারা বুঝতেই পারবেন না যে আমি আপনাদেরকে পড়াচ্ছি, কিন্তু ভিতরে ভিতরে বিশাল একটা বিপ্লব হয়ে যাচ্ছে। গুড, বাক্যতত্ত্ব। ওকে প্রিয় ভাইরা, আর একটা জিনিস আমি আপনাদেরকে পড়াবো, জাস্ট হচ্ছে এইখানে এসে একটা জিনিস পড়াবো, আর একটু ধৈর্য ধারণ করেন, এটা আপনাদের জন্য অনেক ভালো হবে। এইখানে লেখেন হচ্ছে ভাষা রীতি, ভাষা রীতি। ওকে, এই জিনিসটা লেখেন সবাই, সবাই একটু কমেন্ট করেন, বি সিরিয়াস প্রিয় ভাইরা, একটু কমেন্ট করেন, লেখেন ভাষা রীতি। ভাষা রীতি, পৃথিবীতে সব ধরনের ভাষার দুইটা রীতি থাকে, একটা লিখিত রূপ আর একটা হলো মৌখিক রূপ, একটা রিটেন আর একটা হচ্ছে লৈখিক। লৈখিক মানে লিখিত, এটাকে বলে রিটেন, রিটেন। একটা হলো রিটেন রূপ আর একটা হচ্ছে ওরাল, মৌখিক। তাহলে মৌখিক এটাকে বলে ওরাল, ওরাল, ঠিক আছে, ওরাল মানে মৌখিক, অথবা ভসি, ভসি মানে মৌখিক, ঠিক আছে, আমরা বলি না ভাইবা পরীক্ষা, ভাইবা ভসি। ওকে, তাহলে মৌখিক হচ্ছে ওরাল আর একটা হচ্ছে লৈখিক হচ্ছে রিটেন। এই দুইটা রীতিতে আমরা ভাষা প্রকাশ করতে পারি। ক্লিয়ার? এখন এই মৌখিক রীতিটা দুই ধরনের হয়, এইটা দুই প্রকার হয়, এই রীতিটাও দুই প্রকার হয়।
একটা রীতি হলো চলিত, একটা আঞ্চলিক। এটা হলো চলিত, চলিত, আর একটা হচ্ছে কি আঞ্চলিক, আঞ্চলিক রীতি। একটা চলিত রীতি আর একটা হলো আঞ্চলিক রীতি। এই মৌখিক লিখিতা, মৌখিক যে ইয়েটা আছে, এই মৌখিকটা হচ্ছে, সরি একটু ঠিক করে নিতে হবে, এটা চলিত ঠিক আছে। এইখানে ওরালের দুইটা নীতি থাকে, একটা হচ্ছে চলিত, ঠিক আছে, একটা হচ্ছে চলিত, আর একটা হচ্ছে আঞ্চলিক, আঞ্চলিক, এই দুইটা। আর লৈখিক যেটা থাকে সেটা হলো একটা সাধু আর একটা চলিত। তাহলে সাধু, এই যে সাধু, লৈখিক রীতি দুই প্রকার, একটা সাধু আর একটা হচ্ছে চলিত। মৌখিক রীতিটা দুই প্রকার, একটা আঞ্চলিক আর একটা হচ্ছে চলিত। বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ, এই যে লৈখিক রীতি হচ্ছে দুই প্রকার, একটা হলো সাধু আর একটা হলো চলিত। সাধু মানে হচ্ছে সাধুদের ভাষা, সাধু মানে হচ্ছে যারা, এই শব্দটা আসছে মূলত এই হিন্দু ধর্মের যে 4টা কাস্ট আছে, একটা ব্রাহ্ম, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এদের মধ্যে সাধু মানে হচ্ছে যারা অভিজাত শ্রেণীর লোক, তাদের একটা ভাষা। আর চলিত মানে হচ্ছে, এটা হলো যেটা আমরা নর্মালি ব্যবহার করে থাকি, চলিত। ওকে, তো যেমন আমরা বলি না কোরিয়া, কোরিয়া, এই যে কোরিয়া, চলিত বলি আমরা করে, করে, কোরিয়া করে, এইটা হচ্ছে সাধু, এটা হচ্ছে চলিত। খাইয়া খেয়ে, যাইয়া যে, মারিয়া মেরে, থাপড়াইয়া কি থাপড়াইয়া থাপড়ে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে মূলত সাধু চলিত। আর আঞ্চলিকের যে বিষয়টা আছে সেটা হলো, আমাদের বাংলা ভাষায় আঞ্চলিকতার ব্যাপক প্রভাব আছে। রংপুরের আমিকে বলে মুই, মুই, ঠিক আছে। আমি রংপুরের একটা ভাওয়াইয়া গান গাচ্ছি, আপনারা একটু দেখেন। ওরে টঙ্গের ওপর বসিয়া আসু নানান চিন্তা ধরি, আসুম মানে আসু মানে আসি, ওরে টঙ্গের ওপর বসিয়া আসু নানান চিন্তা ধরি, ওদিয়া গেল রহিমের মাও কাঙ্কে কলস ধরি। ওদিয়া মানে ওই দিক দিয়া। এই যে সাধু আর চলিত, ঠিক আছে, মানে আঞ্চলিক। ওদিয়া, ওদিয়া গেল রহিমের মাও কাঙ্কে কলস ধরি। ওরে মিশায় এক না, মিশায় মানে হলো মিশা কথা, মিথ্যা কথা। ওরে মিশায় এক না কথা কইলে মুখে দেখিয়া, টং ভাঙ্গিয়া মাটিতে পনু, পনু মানে পড়ে গেলাম, টং ভাঙ্গিয়া মাটিতে পনু, কমর গেল মোর ভাঙ্গিয়া। ও এই এই যে মানে পার্থক্যটা হলো এই জায়গাটায়। ওকে, এই জায়গাটায় পার্থক্যটা। এখন ধরেন যে আমাদের এই যে আমরা ছেলে বলি না, ছেলে, ছেলে বলি আমরা, ছেলে, কোথাও আমরা বলি এটাকে ছেলে, কোথাও বলি আমরা এটাকে শৈল। যেমন বগুড়ায় বলি শৈল, আমি বগুড়ার শৈল, ঠিক আছে, ঠিক আছে। আবার কোথাও এটাকে বলে পুত, পুত বলে, আবার কোথাও বলে পুত্র, কোথাও বলে পোলা, কোথাও বলে হচ্ছে হোলা, ঠিক আছে। মানে হলো কি বলবো, এই যে ছেলে, শৈল, পোলা, হোলা, পুত্র, পুত, পুত্র, তারপর হচ্ছে বেটা, ঠিক আছে। মানে আর কি কি বলে বলেন হোলা। আবার হচ্ছে সিরাজগঞ্জের ভাষা হলো গেদা, ও গেদা, ও গেদি, ও গেদা, ও গেদি কি একটা অবস্থা। এই যে আঞ্চলিক ভাষা, কোথাও বলে বলে সেরা, সেরা বলে, ও সেরি, ও সেরি মানে মেয়েকে বলে সেরি, ঠিক আছে। ও সেরি, ও সেরি, এককালে তো মায়ে ভালোবাসিতাম। ও আরে, ও সাওয়াল, হ্যাঁ কোথাও বলে সাওয়াল, সাওয়াল, গুড। কোথাও বলে এটাকে বলে সাওয়াল। পুত, মনু, হ্যাঁ মনু, ও মনু, ও মনু, ও মনু, আই লাভ ইউ। ওকে, আবার কোথাও বলে মেয়া মনা, গুড, মনু মনা, মনারে মনা কোথায় যাস, বিলের ধারে কাটবো ঘাস, ঘাস কি হবে বেচবো হাটে, কিনবো শাড়ি পাটে পাটে। ওকে, ক্লিয়ার?
চাউয়াল সেরা সুরা, হ্যাঁ এক্সিলেন্ট, ওকে থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় ভাইরা, বরিশালের মনু, হ্যাঁ মনু। পুয়া, কোথাও বলে পুয়া, হ্যাঁ কোথাও বলে কি পুয়া, বলে পুয়া, পুয়া, ঠিক আছে, কোথাও বলে পুয়া। সাবাল, সিরাজগঞ্জের গেদা, চ্যাংরা, হ্যাঁ চ্যাংরা বলে, চ্যাংরা, ও চ্যাংরা চিংড়ি, ঠিক আছে, চ্যাংরা চিংড়ি। সেরা সেরি, ও চ্যাংরা। এই যে একটা গান শুনছেন না, বাবুই চ্যাঙ্গরা রে গাছে চইরা দুইখান জল পাই পাইরা দে, ও চ্যাংরা, ওকে চ্যাংরা, রংপুরের ভাষা হলো চ্যাংরা। এই যে ভাষা রীতি, ক্লিয়ার? তাহলে এইখানে আমরা যে পুরি, আরে ভাই এই পুরি সবখানে বলা যাবে না ভাই, পুরি বললে জীবন ধ্বংস হয়ে যাবে, পুরি বলা যাবে, পুরি বলেন না, পুরি বললে ফাইন হবে। বিষয়টা হলো ভাষাটা কোথাও গালি কোথাও বুলি, ঠিক আছে, বেটা বেটি, হ্যাঁ বেটা বেটি, হোলা মাইয়া, হ্যাঁ স্যার ক্লিয়ার, ওকে পোলা বলে আমাদের টাঙ্গাইলে, হ্যাঁ টাঙ্গাইলে পোলা, ওকে ঠিক আছে। এবার আসেন হচ্ছে ভাষারীতি দুই প্রকার, একটা সাধু আর একটা হচ্ছে চলিত। এই দুইটা ভাষার মধ্যে মানে রীতির মধ্যে পার্থক্য কি? সাধু রীতি, এই সাধু রীতি আর হচ্ছে চলিত রীতি, এদের ব্যাকরণিক কিছু কাঠামোগত পার্থক্য আছে, এইটা আমরা দেখব। আপনারা সবাই খাতার মধ্যে নোট করেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সাধু রীতি আর চলিত রীতি, ঠিক আছে। এইটা একটা জিনিস মনে রাখবেন, সাধু রীতি যেটা হয়, চলিত রীতি সেটা নয়। একটা লিখলে বাকিগুলো বোঝা যায়, ঠিক আছে। সাধু রীতি লিখলে এটা এমনি বোঝা যাবে, মানে সাধু রীতি যেটা হয় চলিত সেটা নয়। এবার দেখেন, এই সাধু রীতি ব্যাকরণের নিয়ম মেনে চলে, এইটা হলো একটা সুনির্দিষ্ট ব্যাকরণের নিয়ম মেনে চলে। তাহলে চলিত রীতি চলে না, চলে না, চলে না, চলে না, চলে না, চলে না রে গাড়ি চলে না, চলে না, চলিত রীতি চলে না। আর সাধু রীতি চলে, ঠিক আছে, নিয়ম মানে, ঠিক আছে। সাধু রীতিটা শুধুমাত্র লিখিত রূপে ব্যবহার হয়, লিখিত রূপের ক্ষেত্রে সাধু রীতি। আর চলিত রীতিটা হচ্ছে মৌখিকের ক্ষেত্রে এটা চলিত রীতি ব্যবহার হয়, ঠিক আছে। তবে এখন আমাদের আধুনিক যুগে মৌখিক লিখিত দুটা রীতিতেই কিন্তু আমরা কি করতেছি এখন চলিত রীতি ব্যবহার করি। কারণ চলিত ভাষা বাংলা সাহিত্যের প্রবর্তককে প্রমোদ চৌধুরী, তার সবুজপত্র পত্রিকা, এই সবুজপত্র পত্রিকা কিন্তু কি হয়েছে, সবুজপত্র পত্রিকা চলিত রীতি প্রবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার মানে সাধু রীতিতে শুধুমাত্র লিখিত রূপ আছে, চলিত রীতিতে মৌখিক লিখিত দুটোই আছে, ক্লিয়ার? এরপরে দেখেন হচ্ছে আরেকটা জিনিস, সাধু রীতির ভাবটা গুরু গম্ভীর। এটার ভাবটা কি, ভাব, বাহ এর খুব ভাব ভাই, এই সাদিয়ার ভাবের থেকে সাধু রীতির ভাবটা অনেক বেশি। এই ভাবটা হলো গুরু গম্ভীর, ঠিক আছে, গাম্ভীর্যপূর্ণ ভাব সাধু রীতি, ওকে। আর এই সাধু রীতিটা হচ্ছে আভিজাত্যের প্রতীক, এটা মনে রাখবেন, আভিজাত্যের প্রতীক, তাহলে এটা হচ্ছে গুরু গম্ভীর নয়, আভিজাত্যের প্রতীক নয়, ঠিক আছে, এটা নয়। আর এটা হচ্ছে হয়, আর এটা হচ্ছে নাটকের সংলাপে সাধু রীতি উপযোগী নয়। এই জিনিসটা দেখেন, নাটকের দেখেন, নাটকের সংলাপে প্রযোজ্য নয়, নাটকের সংলাপে এই রীতি ব্যবহার করা যায় না, কিন্তু এই নাটকের সংলাপে প্রযোজ্য হয়, ঠিক আছে।
এইটা শুধুমাত্র দেখবেন এই যে নাটকের সংলাপের ক্ষেত্রে প্রযোজ্য নয় সাধুরীতি, চলিত রীতিটা নাটকের সংলাপের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, আর আরেকটা জিনিস দেখেন, এই রীতিটা শুধুমাত্র সর্বনাম ক্রিয়াপদে, সর্বনাম ও ক্রিয়াপদে এইটা ব্যবহার হয়। সর্বনাম আর ক্রিয়াপদ সবচেয়ে বেশি ব্যবহার হয়। ঠিক আছে, সর্বনাম আর ক্রিয়াপদ, ঠিক আছে। আর এইটা হচ্ছে সর্বনাম ক্রিয়াপদের বাইরে, সর্বনাম ও ক্রিয়াপদের বাইরে। যেমন আমরা যে বলি না তার মানে কি, তার তো এটা সর্বনাম, তাহলে তার মানে হচ্ছে আমরা এটা কি বলি, তাহার। সে যদি বলি আমরা সাধুতে কি বলি, তিনি, তাই কি না। আর হচ্ছে যখন বলি করে, ভার্বের ক্ষেত্রে কি হয়, করে, এটা হয় করিয়া। এই হলে মূলত, যেমন বন্য চলিত রীতি, এটাকে আমরা বলি বুনো। ঠিক আছে, মানে হচ্ছে বুনোটা হলো চলিত, তাহলে এই বুনো, আর এটা হলো বন্য। ওকে, হ্যাঁ, বন্য বুনো। ডিয়ার স্টুডেন্টস, একটা জিনিস দেখেন যে আশা করছি আমাদের আজকের যে ক্লাস টপিক্সটা ছিল, তো আশা করছি এই ক্লাস থেকে মিনিমাম 2 থেকে 3টা প্রশ্ন 19তম নিবন্ধনে কমন পাবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। জুতো, হ্যাঁ, আপনারা একটু কমেন্ট করে জানান। অ্যাট লাস্ট বিশাল ক্লাস, কয়টা বাজে? 10:30। সাধুরীতি তদ্ভব শব্দবহুল না, সাধুরীতি হচ্ছে তৎসম শব্দবহুল। আচ্ছা, ব্যস্ত আছি আমি ভাই, আপনি তো ব্যস্ত, আপনার কমেন্ট পড়ার সময় তো নাই, আমিও তো ব্যস্ত। থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় ভাইরা, আশা করছি আপনারা আমার ক্লাসটি এনজয় করেছেন। এই ক্লাসটা সুন্দর করে নোট করবেন, আগামী বুধবার আপনাদের পরীক্ষা আছে, লেকচার 1 থেকে 4। এই পরীক্ষার পড়াশোনা করবেন। স্যার ক্লাস টাইম কি 15 মিনিট পেছানো যায়? আলহামদুলিল্লাহ ভালো, থ্যাংক ইউ সো মাচ। ওকে স্যার, আই হ্যাভ টু লিভ, সরি। ওকে, হ্যাঁ, ইউ ক্যান লিভ নাও। ওকে ডিয়ার স্টুডেন্ট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে শুনেন, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি প্রিয় ভাইরা, একটা রিকোয়েস্ট করি, রাখেন রিকোয়েস্টটা। সেটা হচ্ছে এই আমাকে যারা অনেকেই বইয়ের কথা বলছেন, এটা একটা গোপন কথা বলি, এটা হলো যে যারা আমাকে বইয়ের কথা বলছেন, অনেকেই বলছেন, যারা এই আপনাদের জন্য আমি একটা অফার দিচ্ছি আর কি, এটা আপনাদের জন্য। আমাদের 5টা বই আছে, এক সেট বই। এই 5টা বইয়ের দাম হচ্ছে 1050 টাকা। এটি সারা বাংলাদেশে একই রেটে বিক্রি হয়। লাইব্রেরিতে কিনলেও 1050 টাকা, এখানে কিনলে 1050 টাকা। তবে আপনাদের 19তম নিবন্ধন যারা পরীক্ষার্থী আছেন, আমার ব্যাচে যারা আছেন, তাদের জন্য এই বইটার অফার দেওয়া হয়েছে 850 টাকা। মানে 200 টাকা আপনাকে দিতে হবে না, 200 টাকা আপনার মাইনাস। শুধুমাত্র এই অফারটা 19তম নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য। আপনার যারা এরপরে যারা অনেকেই কিনছেন, বাট এখন যারা নতুন করে নিতে চান, আপনারা 850 টাকায় নিতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে, যারা এই বই নিতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ মডারেটর আছে, উনি ওনার সাথে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপে নক দিলেই হয়ে যাবে। ঠিক আছে, কী প্রক্রিয়া দিবে, কীভাবে আপনি নেবেন, জাস্ট এই 850 টাকা, এটা অফারটা আমি দিয়ে দিলাম। জাস্ট বলবেন ওখানে যে সাহেব স্যার বলছে 850। ঠিক আছে, তাহলে আমরা আপনাকে এই যে বইগুলো দিব, এই বইটাতে আপনাদের সুবিধাটা হচ্ছে, আমি বলছি যে আপনার বই দরকার নেই, বাট যাদের দরকার, যাদের একটা বই থাকলে সাজানো গোছানো, আমি যেভাবে পড়াই চমৎকারভাবে, ঠিক এইভাবে যদি আপনারা একটু পড়তে পারেন, আপনি নিজের সাপোর্টিভ যদি কিছু থাকে, তাহলে আপনার জন্য আরও বেশি হেল্পফুল হবে। যেহেতু কম্পিটিশনটা হচ্ছে কি, এই কম্পিটিশনে 1-2 নাম্বারও কিন্তু ইম্পর্ট্যান্ট। আপনি যত বেশি পড়বেন, তত বেশি এগিয়ে থাকবেন। তো বই তো নিশ্চয়ই আরও একটু বেশি আছে, ডিটেলস আছে।
তো আশা করছি আপনারা যারা নিতে চান এটা আপনার হোয়াটসঅ্যাপে নক দিবেন। আর প্রিয় ভাইয়েরা প্লিজ দয়া করে আপনারা আমার পেজে একটু দিবেন, রিভিউ দিবেন। আপনার রিভিউ অনেকেই দেননি এখনও, আপনি একটু দয়া করে রিভিউ দিবেন। আর প্রতিটা ক্লাসের পরে আমি যে ভিডিওগুলো দেই ক্লাসের, এগুলো কিন্তু আপনাদের জন্য দিই, বাট আমার কিন্তু ভিডিও দেওয়ার কোনো ইচ্ছা আর নাই পেজের মধ্যে। আমি প্রতিদিন সাধারণ জ্ঞান বা বাংলা বুলেটিন সাজেশন আকারে কিছু ভিডিও দেই। এই ভিডিওগুলো সত্যি কথা বলতে কি আমি আপনাদের জন্যই করি। তো আমি এখানে সিরিয়াল দেই, 1 নাম্বার 2 নাম্বার, সাধারণ জ্ঞান 1, সাধারণ জ্ঞান 2, সাধারণ জ্ঞান 3, ঠিক আছে, বাংলা 1, বাংলা 2, বাংলা 3, ইংলিশ 1, ইংলিশ 2, 3। এই ভিডিওগুলো দেখলে আপনাদের পড়াটা রিভিশন দ্রুত হবে। তো আপনারা সবাই, আমি যখন এটা আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিই লিঙ্কটা, আপনারা নিজেরা দেখবেন, দেখে প্রত্যেককেই আমার জন্য এই কাজটি করতে পারবেন না, আমি আপনাদের জন্য ভাই একেবারে জীবনের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছি, সমস্যা নাই। বাট এই ভিডিওগুলো যদি আমি আপনাকে শেয়ার করি তাহলে আপনারা একটু করে শেয়ার করে দিবেন প্রোফাইলে, ভিডিও প্রোফাইলে যদি আপনি শেয়ার করেন তাহলে এটা কখনো হারাবে না। আপনি যদি সিরিয়াল বাই সিরিয়াল শেয়ার করে দিয়ে রাখেন, যেমন জিকে মডেল 1, জিকে মডেল 2, জিকে মডেল 3, 4 এইভাবে রাখলে আপনি এটা হারাবে না, এটা আপনি বারবার দেখতে পারবেন। প্রিয় ভাইরা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সর্বাঙ্গীন সাফল্য মণ্ডিত করুক, আমিন। আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন। আর সামনে নির্বাচনী দায়িত্ব আসছে, আমি মানে ইলেকশনের দায়িত্ব পেয়েছি। আমার আগামীকাল পরশু 2 দিন ট্রেনিং। এই ট্রেনিংয়ের কারণে পরশু দিনের ক্লাসটা জানি না কী হবে, তবে সেই আপডেটটা আমি দিয়ে দিব। আমি সর্বোচ্চ চেষ্টা করব ক্লাসটা নেয়ার, ঠিক আছে, আপডেট দিয়ে দেবো ইনশাল্লাহ। আর পরীক্ষার জন্য আপনারা ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।